আমরা আজকে আমাদের যে মন, যে জিনিসটি না থাকলে আমরা মানুষই না, আমাদের মনুষ্যত্বের যে বৈশিষ্ট্য জীবজগতে, সৃষ্টি জগতে, সেটা কোনো মানেই হয় না। তো সেইটা নিয়েই আমরা আজকে আলোচনা করি। শ্রী অরবিন্দ নিজের সমস্ত সাধন অভিজ্ঞতায় তাকে যেভাবে দেখেছেন এবং বিশ্লেষণ করেছেন, এবং পরতে পরতে তার যে স্তরগুলোকে তিনি তার অভিজ্ঞতার মধ্যে তিনি তাকে যাচাই করেছেন তার চেতনার কষ্টিপাথরে, এবং তিনি যে বারবার নানান রকম প্রশ্নের উত্তর দিয়েছেন, সেটাই হবে আমাদের আজকের আলোচনার ভিত্তি। মন আসলে আমরা সাধারণত যেটা জানি বা সাধারণ মানুষ যেটা জানে, সেটা কিন্তু একেবারে ভুল জানা। সেটা হচ্ছে যে আমরা জানি কি, যে জ্ঞানের যন্ত্র হচ্ছে মন। মাইন্ড ইজ দ্য ইনস্ট্রুমেন্ট অফ নলেজ। মা পরিষ্কার করে বললেন, শ্রী অরবিন্দ খুব ফিলোসফিক্যালি বলেছেন, মা পরিষ্কার করে বললেন যে মাইন্ড ইজ নট দ্য ইনস্ট্রুমেন্ট অফ নলেজ। তাহলে কি, যে সমস্ত চিন্তাগুলো আসে, সেই চিন্তাকে রূপ দেওয়ার সে একটা যন্ত্র, ইনস্ট্রুমেন্ট অফ গিভিং ফরমেশন। তাহলে দুটো জিনিস, একটা জিনিস বোঝা যাচ্ছে যে তাহলে যে চিন্তা আর মন কিন্তু এক নয়। চিন্তা আর মন এক নয়। চিন্তার একটা আলাদা সোর্স আছে, উৎস আছে, সেটা নানানভাবে আসে, সেটা আমরা আলোচনা করব। মন শুধু তাকে ফরমেশন দেয়, শেপ দেয়। সেই চিন্তাটাকে সে কিভাবে ব্যক্ত করবে, কিভাবে সাজাবে, কিভাবে সেটাকে তুলে ধরবে। শুধু মাইন্ড হচ্ছে ইনস্ট্রুমেন্ট সে চিন্তাকে। আর নলেজ যেটা আমরা বলি, আমরা সাধারণ ভাষায় যেটা বলি নলেজ, সেটা কিন্তু আমাদের যে সত্যিকারের যে জ্ঞানের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় কিন্তু মন পড়ে না। অর্থাৎ মন জ্ঞানের যন্ত্র নয়। জ্ঞান হচ্ছে অনেক ঊর্ধ্ব স্তরের বস্তু। চিন্তার থেকেও সে ছাপিয়ে সেই যখন একটা সত্যে পৌঁছয়, সেইটা হচ্ছে সত্যকার জ্ঞান। সেই যখন নেমে আসে আমাদের মধ্যে, মন তার বাহক হতে পারে, মন তার রিসিভার হতে পারে। তো আমরা সেটা আস্তে আস্তে আসবো আলোচনায়। সবচেয়ে অসুবিধা হচ্ছে, এই মন আমাদের একটা ভয়ানক সুবিধা দিয়েছে যে আমরা এই মন দিয়ে বিশ্লেষণ করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি, বিচার করতে পারি, কোনটা ভালো কোনটা মন্দ, সেটা আমরা এই মনের দ্বারাই পারি, যেটা আর অন্য কেউ পারে না। অর্থাৎ আমাদের বাদ দিয়ে আর যে সমস্ত প্রাণীরা আছে, তাদের সেই ক্ষমতাটাই নেই। কিন্তু অসুবিধাটা হচ্ছে যে আমরা ব্যবহারিক জীবনে দেখছি যে মনের এই যে সিদ্ধান্ত নেওয়া বা বিচার করা, বিশ্লেষণ করা, এটা কিন্তু ভীষণ ভ্যাসিলেটিং, অর্থাৎ দোদুল্যমান। অর্থাৎ আজকে মন যেটা সিদ্ধান্ত করলো, কালকে তার কাছে যদি নতুন কিছু ডাটা বা ইনফরমেশন আসে বাইরের দিক থেকে, বাইরের যে ইনফরমেশন সে যেগুলো দেখছে, সেই দিয়ে সে কিন্তু তার সিদ্ধান্ত সে বদলায়। কিন্তু তাহলে মন কিন্তু স্ট্যাটিক নয়, মন কিন্তু ভ্যাসিলেটিং। সেই জন্য আজকে যেটা আমরা ভালো ভাবছি, কালকে সেটা খারাপ বলে প্রতিপন্ন হচ্ছে, বা সেটা ভুল বলে প্রতিপন্ন হচ্ছে। এইভাবে ইতিহাসের অনেক কিছু, ইতিহাসকে নতুন করে খোঁড়া হচ্ছে, নতুন তথ্য আসছে। আমরা আজকে যেটা জেনেছিলাম কিছুদিন আগে ঠিক, সেটাকে আমরা পরে বলছি ভুল। আজকের কোন একটা দর্শন বা তত্ত্ব, সেটাকে একসময় বলেছিলাম এটা ঠিক, তারপরে আবার নানান রকম পরিস্থিতির বিশ্লেষণ করে আমরা বলছি এটা ভুল। এই যে ভুল আর সঠিকের এই যে দোদুল্যমানতা, এবং এই নিয়ে যে বিভাজন,
এটা কিন্তু একটা সভ্যতার মানব জীবনের ক্ষেত্রে, কালেকটিভ কনসাসনেসের ক্ষেত্রে এটা কিন্তু একটা ভয়ানক মানে গোলমেলে জায়গা। মানে এখান থেকেই যত বিভ্রান্তি। যেমন একটা ঘটনা ঘটলে, একটা ঘটনা ঘটছে, আমরা দেখি দুপক্ষ দুই রকম ভাবে তার ব্যাখ্যা করছে। কেউ তার সপক্ষে বলছে, কেউ তার বিপক্ষে বলছে। বিশেষ করে এটা আমরা অনুধাবন করি বা দেখতে পাই প্রত্যক্ষত টিভিতে। টিভি চ্যানেলে যখন ডিবেট গুলো হয়, ডিবেট উইথ অর্ণব, ডিবেট উইথ সুমন, যুক্তিতক্ক, সেখানে দেখা যাচ্ছে যে একটা ঘটনাকে ঘটছে, তার তিনজন চারজন আছেন, তিনজন চারজন তার মতো করে ব্যাখ্যা করছে। তাহলে কোন ব্যাখ্যাটা ঠিক? যারা সাধারণ মানুষ, যারা দর্শক, আমরা যারা শ্রোতা, আমরা যারা বাইরে থেকে কিছুই জানি না, ঘটনার প্রত্যক্ষদর্শী নয়, আমরা সেখান থেকে কি ডাটা নেব? যাদের যে চারজন বক্তার বক্তৃতা শুনছি, বক্তব্য শুনছি, কেউ গলা চড়িয়ে তাকে সমর্থন করছে, কেউ গলা চড়িয়ে তাকে আক্রমণ করছে, সেই বাদী বিবাদী পক্ষের মতো। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? সাধারণ মানুষ এর থেকে কি 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 পাবে? যেটা পায় ধরে নেওয়া যায় কিরকম, ধরো একজন কোন দলের পক্ষ থেকে কেউ একজন সেই ঘটনাটাকে বিশ্লেষণ করছেন, আর আমি ঘটনাচক্রে, আমি সংস্কার বশত আমার মাথার মধ্যে একটা ছাপ রয়ে গেছে, সেই দলটির প্রতি আমার একটা আনুগত্য, বা সেই দলটার প্রতি আমার একটা পক্ষপাত। তখন আমি সেই দলের পক্ষ হয়ে যিনি ঘটনাটি বলছেন, আমি তার কথাকেই সমর্থন করলাম। আর একজন তিনি সেই দলের অন্তর্ভুক্ত নয়, সেই দলকে তিনি পছন্দ করেন না, বিরোধিতা করেন, তখন তিনি সেটাকে বলবেন যে এটা হচ্ছে অতিরঞ্জন, এটা মিথ্যা। এবং এই যে সাংঘাতিক একটা অবস্থা, যে একটা ঘটনার যে সঠিক বিচার, বিশ্লেষণ, তার যে ব্যাখ্যা, এটা কিন্তু আমরা যে স্তরে মনকে ব্যবহার করি, আমাদের যে মনের যে স্তর, তার যে গতিবিধি, তাই দিয়ে কিন্তু একটা সঠিক সিদ্ধান্তে, বিশ্লেষণে আসা এবং সহমত হওয়া খুবই অসুবিধা। এবং সেটা আমাদের একটা ছোট পরিবারের মধ্যেও দেখি, একটা প্রতিষ্ঠানে যদি 5 জন লোক থাকে, সেখানেও দেখি 5 জন 5 মত। তারপরে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে তো সেটা আরো জটিল, সেটা আরো বৃহত্তর ক্ষেত্র, এবং এই জটিলতার শিকার আমরা। ফলে কে ঠিক কে বেঠিক এই নিয়ে 3-4টে শিবিরের বিভাজন, তিন চার রকমের মত। এবং সেটা আমরা দেখি আমাদের কোনো একটা সংস্কার, রাষ্ট্রের ক্ষেত্রে কোনো একটা সংস্কারমূলক কার্য করতে গেলে, কোনো একটা কর্মসূচি নিতে গেলে, একটা পক্ষ, শাসক দলের পক্ষ তাকে সমর্থন করে, আর যারা বিরোধী আছে তারা তাকে তাদের মতো ব্যাখ্যা করে। এবং এইটা কিন্তু মানব জাতির পক্ষে, মানব জীবনের পক্ষে একটা ভীষণ রকম সমস্যা। এবং এই সমস্যা কিন্তু যাবার নয়, যতদিন আমরা মনকে এইভাবে ব্যবহার করব। যাবে না, কোনোদিনই যাবে না, আইডিয়ালি কোনোদিন যাবার নয়। তাহলে কি আমরা এই সমস্যার শিকার হবো? হ্যাঁ, হব। আমরা যদি মনের এই স্তরে থাকি, গণচেতনা এবং গণচেতনার প্রতিনিধি যারা যেখানে আছে, প্রতিষ্ঠানেই থাকুক, দলেই থাকুক, প্রশাসনেই থাকুক, তারা সেই চেতনারই প্রতিফলন। সুতরাং এই সমস্যা কিন্তু যাবার নয়, অথচ এই সমস্যা যেতেই হবে। বিশ্ব প্রকৃতিতে এই যে বিবর্তন হয়েছে, বিবর্তনের কোথাও থেমে থাকা নেই। বিবর্তন কিন্তু কোথাও থেমে নেই। আমাদের মনে হতে পারে এইটুকু আলোচনা শুনে যে তাহলে তো এর কোনো সমাধান নেই। এই যে বিবাদমান পক্ষ, একাধিক পক্ষ, যুদ্ধং দেহি, কখনো কখনো, কখনো রণং দেহি, কখনো হাতাহাতি, কখনো রক্তারক্তি, সেখান থেকে এমনকি সেখানে মানে মৃত্যু পর্যন্ত আমরা দেখি কোন একটা মতবাদকে নিয়ে লড়াইয়ের চরম অবস্থায়। হ্যাঁ, আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে নেই, কিন্তু পৃথিবী এগিয়ে চলেছে। আমরা একটা বিবর্তনশীল গ্রহ, পৃথিবী যে গ্রহটি, সেটা একমাত্র তারই বিবর্তন আছে এখনো পর্যন্ত আমাদের কাছে যে ইনফরমেশন আছে। এবং আমরাই শেষতম প্রজাতি এখনো পর্যন্ত যাদের বিবর্তন আছে, আমাদের জীবনে পরিবর্তন আছে। এবং এই পরিবর্তনটা আছে, কিন্তু পরিবর্তনটা যে নিজেদের করতে হবে সেইটা বোঝবার মতো সদিচ্ছাও কিন্তু আমাদের নেই।
আমরা বুঝতে পারছি আমরা একটা কোথাও মানে আবর্তের মধ্যে ঘুরপাক খাচ্ছি, একটা সমস্যার মধ্যে। 19 আর 20 পৃথিবীটা খুব বেশি বদলায়নি। ঊনবিংশ শতাব্দী, অষ্টাদশ শতাব্দী থেকে যদি আজকে পর্যন্ত দেখি, ইন জেনারেল কিছু সৃষ্টির কথা বাদ দিলে, কিছু অবতার কল্প মানুষের কথা বাদ দিলে, সাধারণভাবে সমাজ কিন্তু বদলায়। এবং আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি, আমাদের মনে হতে পারে তাহলে কি আর বদলাবে না? নিশ্চয়ই বদলাবে, কিন্তু সেটা নির্ভর করছে যে আমাদের বোঝার উপর, আমাদের গ্রহিষ্ণুতার উপরে। আসলে সমস্যাগুলো যখন আসে, সেই সমস্যাগুলো কিন্তু যথেষ্ট আমাদের বুঝিয়ে দেওয়ার পক্ষে যে আমরা যে পুঁজি নিয়ে জীবন ধারণ করছি, যে পুঁজি, যে জ্ঞান, আমরা যাকে বলছি জ্ঞান, যে জ্ঞান নিয়ে আমরা এই জগৎকে, জীবনকে আমরা দেখতে চাইছি, বুঝতে চাইছি, বিচার করছি, শাসন করছি, সেই পুঁজিটা কিন্তু একেবারেই খুবই অক্ষম। সেই পুঁজিটা কিন্তু আমাদের, তাহলে একটা কিন্তু পজিটিভ, যখনই কোনো একটা সমস্যা আসবে, এই সমস্যাটা কিন্তু আমাদের প্রতি মুহূর্তে কিন্তু ইঙ্গিত করছে যে আমরা যে চেতনায় আছি, যে অবস্থায় আছি, সেটা কিন্তু যথেষ্ট নয়, আমাদের এখান থেকে বেরোতে হবে। কিন্তু মানুষ এতটা আন্তরিক নয়, এতটা সৎ নয়, এবং মানুষ নয় বলেও তাদের নিয়ে যে সমস্ত দলগুলো, মতবাদগুলো, তারা এতটা সিনসিয়ার, অনেস্ট নয় যে তারা, কেন অদ্ভুত একটা সংস্কার পরতে পরতে আমাদের প্রত্যেক মানুষের জীবনে যেমন আছে, সেটা সার্বিকভাবে, সেটা মতবাদের ক্ষেত্রে, দলের ক্ষেত্রে আছে। মানুষকে, ব্যক্তিকে, গোষ্ঠীকে, মতবাদগুলোকে যতক্ষণ তারা ইম্পার্সোনাল, ব্যক্তি নিরপেক্ষ, নির্মোহ, নৈর্ব্যক্তিক না হতে পারছে, ততক্ষণ কিন্তু এটা থেকে বেরোনোর জন্য যে সাহস, যে আত্মবিশ্লেষণ, যে সংশোধন দরকার, সেটা হচ্ছে না। এটা মনের একটা সাধারণ সমস্যা, আমরা কিন্তু এতক্ষণ একটু বোঝবার চেষ্টা করলাম। মনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যদি একদম ব্যক্তিগত দিকে তাকাই, মন কিন্তু মোটেই স্থির নয়। একটা ভয়ানক, সে অস্থির একটা ঘোড়া, তার মধ্যে কোনো স্থিরতা নেই। তার প্রমাণ যদি আমাকে বলা হয়, সাধারণ একজন মানুষ যার কোনো অভ্যাস নেই, অনুশীলন নেই, তাকে বলা হয় যে তুমি 1 মিনিট চুপচাপ থাকো, একটা চিন্তা, যে কোনো একটা চিন্তা, যে কোনো একটা বিষয় বা যে কোনো একটা বস্তুর দিকে তুমি নিজেকে কেন্দ্রীভূত করো, সেটা ছাড়া আর কোনো দ্বিতীয় চিন্তা নেই। সাধারণ মানুষ, এমনকি যারা মানে সকল পণ্ডিত যাদের বলি, মানে যারা ইনফরমেশন, যাদের অনেক গ্যাদার করা আছে, গ্যাদারিং অফ ইনফরমেশনস, তাদেরকেও যদি বলা যায়, তারা কিন্তু 1 মিনিট চুপ করে একটা বিষয়ের প্রতি সাধারণত থাকতে পারবে। সাধারণ মানুষের অবস্থা তো আরো খারাপ। সেই জন্য যখন সাধারণ মানুষকে বলা হয় তুমি চুপচাপ শান্ত থাকার একটু অভ্যাস করো, একটু ধ্যান করার অভ্যাস করো, সে বলবে যে স্যার, ধ্যান করতে গেলে তো আরো অজস্র চিন্তা। এটা কিন্তু একটা প্রবলেম অফ মাইন্ড। আমরা আগেও বোধহয় কোনো একটা আলোচনায় বলেছি যে মা বলছেন, মন তো একটা পাবলিক বাজার, পাবলিক মার্কেট, তার নানান একাধিক দরজা আছে, একাধিক দরজা দিয়ে একাধিক চিন্তা মাঝখানে ঢুকছে। সে কোনো একটা নির্দিষ্ট চিন্তাকে সে অনুসরণ করতে পারে না, অনুসরণ করতে করতে সে আর একটা চিন্তায় সে কিন্তু সরে যায়। এই যে মনের অবস্থা, এই চঞ্চল মনকে দিয়ে কিন্তু খুব বড় কাজ হবার নয়। এবং আমরা যদি মনে করি যে আমি এই একটা বৃহত্তর পরিবর্তন পৃথিবীতে ক্রমান্বয়ে আসছে নাকি, এবং সেই পরিবর্তনের শরিক আমি হব, বা আমাকে কেন্দ্র করেই একটা পরিবর্তন আমার পরিবারে আসবে, আমাকে দেখে আমার সমষ্টির উপর আসবে, আমার প্রতিবেশীর উপর আসবে, আমি একটা দৃষ্টান্ত হব, তাহলে কিন্তু সবার আগে দরকার এই মন নামক বস্তুটিকে ভালো করে বোঝা এবং এর উপর নিয়ন্ত্রণ আনা। মনের সবচেয়ে একটা বড় অসুবিধা হচ্ছে, আমরা কিন্তু একটা স্টোর হাউস, একটা বিশাল গুদাম ঘর, সেই গুদাম ঘরের মধ্যে রয়েছে
যে জন্ম জন্মান্তর ধরে যে সমস্ত আমরা অভিজ্ঞতা পেরিয়ে এসেছি সেইগুলোকে আমরা ক্যারি করছি, সরাসরি মনে নয়, অবচেতনে, সাবকনসিয়াসে। অবচেতন, অবচেতন কথাটা সাধারণ মানুষ খুব ব্যবহার করে, এবং অবচেতন বলতে কি বলি, অবচেতনটা কি সেটা যদি কেউ কনসিয়াসলি না বোঝে তাহলে তাকে বলা যেতে পারে স্বপ্নের উদাহরণ দিয়ে। অনেকে বলে এমন স্বপ্ন দেখি যে কই কখনো তো এটা ভাবিনি, কখনো তো এটা চিন্তা করিনি, এমন উদ্ভট স্বপ্ন। স্বপ্ন আসলে আমরা যখন সাধারণত জাগ্রত অবস্থায় থাকি, কনসিয়াস অবস্থায় থাকি, যখন সক্রিয় থাকি, তখন আমাদের এই জাগ্রত চেতনার তলভাগে মানে অবচেতনে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম, যেগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায় আমাদের মনের সেই অনুশীলনের অভাবে, মন অশান্ত থাকার জন্য, অবচেতনে সেগুলো কিন্তু আসে, সেই চিন্তাগুলো, সেই বিষয়গুলো, এবং সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। আমি যখন কথা বলছি, কাজ করছি, আমি যখন লিখছি, আমি যখন পড়াচ্ছি, আমি কিন্তু বুঝতে পারি না আমার অবচেতনে কি খেলা চলছে। আমি বুঝতে পারি ততটুকু বাইরে যতটুকু প্রকাশ, মানে আমার চিন্তা, আমি যেটা দেখছি তার উপর আমার ভাবনা, একটা জিনিস ঘটনা ঘটলো তার উপর আমার প্রতিক্রিয়া, একদম ফেনোমেনাল ওয়ার্ল্ডে এক্সটার্নালাইজিং মাইন্ড যেটা, সেইটার উপর কিন্তু আমাদের সমস্তটা ফোকাস। আমরা কিন্তু অবচেতনে আমরা একদম ওয়াকিবহল নয়। সুতরাং সেই অবচেতনে যেটা আমরা যখন জেগে থাকি তখন যেটা চলে সেটা বুঝতে পারি না। যখন আমরা ঘুমিয়ে যাই রাতে বা দুপুর বেলায়, তখন সমস্ত বাইরের চঞ্চলতা এবং শরীর তখন কিন্তু শিথিল হয়ে যায়, এবং চিন্তার যে একটা বিশাল যে তার যে দাপট আমাদের জীবনে, সে মানে মানে গোপনে হোক, মনে মনে হোক বা প্রকাশ্যে হোক, সেটা তখন আর থাকে না ঘুমন্ত অবস্থায়, এবং সমস্ত আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিন্তু তখন একটা অবচেতনে চলে যায়, একটা সুপ্ত অবস্থায় চলে যায়। যাওয়ার ফলে অবচেতনের চিন্তাগুলো তখন ওই সত্তাগুলো যখন নিষ্ক্রিয় অবস্থায় প্রায় থাকে ঘুমে, তখন কিন্তু ওই অবচেতনে যে চিন্তাগুলো হয়েছিল সে তখন সুযোগ পায় বেরিয়ে আসতে, এবং বেরিয়ে এসে স্বপ্নের মধ্যে সে আসে। আমাকে বুঝতে হবে যে তাহলে এই চিন্তাটা আমি জাগ্রত অবস্থায় করিনি, কিন্তু অবচেতনে আমার এই চিন্তাটা এসেছিল, থিতু হয়েছিল, স্বপ্নে এটা ভেসে উঠেছে, সামনে এসেছে। সেই জন্য স্বপ্নের চরিত্র দিয়ে কিন্তু নিজের অবচেতনকে জানার একটা সুযোগ ঘটে। আর যে মুহূর্তে দেখলাম অবচেতনে খারাপ কিছু স্বপ্নে এসছে, তখন আমার অবচেতন সম্পর্কে সচেতন হতে হবে। যে অবচেতনে এই জিনিসগুলো আসা মানে আমার চেতনার যে সামগ্রী, যে ক্রিস্টালাইজেশন অফ কনসাসনেস, ট্রান্সফরমেশন অফ কনসাসনেস, একেবারে ভিতর থেকে বাইরে পর্যন্ত, তল থেকে উপরিভাগ পর্যন্ত, সেটা সম্বন্ধে যদি আমি সচেতন হই, তাহলে কিন্তু অবচেতন বিষয়ে স্বপ্ন আমাকে সাবধান করে দিচ্ছে। তখন আমি আমার মনের উপরে, আমার অবচেতনের উপর আমি তাকাবো যে কি করে এটাকে শুদ্ধ করা যায়, এবং সেটা আমরা পরে আসছি। ঠিক তেমনি ভালো স্বপ্ন যখন দেখি, খুব সুন্দর স্বপ্ন, আমাকে কেউ কেউ বলেন এত সুন্দর স্বপ্ন দেখেছি, এর সিগনিফিকেন্স কি? আমি যেটুকু বুঝি, যেটুকু আমার অভিজ্ঞতা আছে, বাকিটা শ্রী অরবিন্দ স্বপ্ন নিয়ে যেটুকু বলেছেন সেটাতে তার সিম্বলিক মিনিং কি সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করি। তার মানে কি, একটা ভালো জিনিস দেখা গেল, একটা সুন্দর গ্রামের রাস্তা, এগোচ্ছি এগোচ্ছি, সবুজ পথ, সামনে একটা সোনালি আলো দূর থেকে দেখছি,
যতই এগোচ্ছি যেন তার কাছাকাছি যাচ্ছি, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট? তার মানে কি, আমার চেতনার মধ্যে কোথাও একটা সূক্ষ্ম বোধ জেগেছে যে এই দৃষ্টিগ্রাহ্য এই যে জগৎ জীবনকে জাগ্রত অবস্থায় দেখি, এর সামনে যে একটা আলোকিত ভবিষ্যৎ আছে, একটা সোনালী ভবিষ্যৎ আছে, একটা গোল্ডেন লাইট আছে, গোল্ডেন লাইটের যে সিগনিফিকেন্স, সেটা আমার ভিতরে কিন্তু, আমার চেতনে কিন্তু, আমার অবচেতনে সেটা আসছে, অবচেতনে সেটা আসছে। কিন্তু জাগ্রত অবস্থায় এত চঞ্চল থাকছি, এত কাজে ব্যস্ত থাকছি, সেটা প্রকাশ্যে তার প্রভাব আমার প্রকৃতির উপর আসছে না। প্রকৃতি সেই অশুদ্ধ, সেই স্থূল জিনিস নিয়ে সে ব্যস্ত, কিন্তু আমার সুপ্তভাবে সে কিন্তু আসছে, সে জাগা নেওয়ার চেষ্টা করছে, বা সেই মূল কন্টেন্টটা, ফাউন্ডেশনটা কিন্তু এরকম হয়ে আছে। সেটা কিন্তু আমাকে বোঝানোর পক্ষে যথেষ্ট। তখন যে মানে অভিপ্সু, সে তখন কিন্তু চেষ্টা করবে এবারে জাগ্রত অবস্থায় সেই যে সুন্দর স্বপ্নটা, সেই স্বপ্নের ইঙ্গিতটাকে ধরে সে তার নিজের জীবনের যে তার গতিবৃত্তি, তার চেতনা, তার প্রকৃতি, তার স্বভাবকে সে আস্তে আস্তে টিউন করার জন্য সে নিজে অনুশীলন করবে, যাতে সে আরো রিফাইনমেন্ট অফ কনসাসনেস হয়, বাইরের ঘটনার অন্তরালে আসলে সূক্ষ্মভাবে তার কি কারণ সেগুলো যেন বুঝতে পারে। এবং তার একটি শর্ত, সেটা হচ্ছে মনের নিরপেক্ষতা। এবং সেই নিরপেক্ষতার একটাই শর্ত, ভিতরে এবং বাইরের মনের নীরবতা। মনের নীরবতা মানে এমন নয় যে আমি চুপচাপ কারোর সাথে কথা বললাম না, মুখে আঙুল দিয়ে বসে রইলাম, স্পিকটি নট, এমনটা না। সেটা হচ্ছে বাহ্যিক একটা অনুশীলন, কিন্তু আসল অনুশীলনটি হচ্ছে যে মন বাইরের দিক থেকে হয়তো কোনো একটা কাজ করছে, কোনো একটা বিষয় নিয়ে সে অবজার্ভ করছে, সেটাকে অবলোকন করছে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু তার সম্বন্ধে কোনো রকম পক্ষে বা বিপক্ষে কোনো রকম সিদ্ধান্তের ছাপ মাথায় নিচ্ছে না, মাথার মধ্যে তার কোনো ছাপ পড়ছে না, তার চেতনার মধ্যে ভালো কি মন্দ কোনো ছাপ পড়ছে না। সে শুধু নিউট্রাল, নিরপেক্ষ অবজারভ্যান্ট, দর্শক, শুধু দেখছে। এবং এইখানে হচ্ছে নিউট্রালাইজেশনের প্রশ্ন আসছে, যে আমি অবজারভ্যান্ট, আমি দর্শক, কিন্তু আমি কোনো পক্ষ নিচ্ছি না সচেতন ভাবে, নাইদার গুড নট ব্যাড, না পক্ষে না বিপক্ষে। এটা কিন্তু একটা দীর্ঘদিনের অনুশীলন, এবং এই অনুশীলনটা করলে হবে কি, তাহলে সমস্ত জিনিসটাই জাস্ট সিনেমার পর্দায় যেমন একটা ফিল্মকে যখন মেশিনের মধ্যে দিয়ে পর্দায় ফেলা, ফিল্মটায় যা আছে ঠিক সেই জিনিসটি আসবে। আস্তে আস্তে কিন্তু মনের মধ্যে এই ঘটনার পিছনে যে আসল কারণটা আস্তে আস্তে আমি বুঝতে সক্ষম হব। এবং তখনই যেটাকে আমরা চলতি ভাষায় বলি দ্য পাওয়ার অফ ইনটুইশন, অর্থাৎ প্রজ্ঞাবোধটা আমাদের আস্তে আস্তে ডেভেলপ করবে। অর্থাৎ ঘটনার পিছনের জিনিসটাকে বোঝার মতো, অনুভব করার মতো, রিয়ালাইজ করার মতো আস্তে আস্তে তার একটা সম্ভাবনা ফুটবে। এবং তার প্রথম শর্ত কিন্তু নিউট্রালাইজেশন অফ মাইন্ড, মনের নিরপেক্ষতা, মনের অচঞ্চলতা, মনের শান্ত অবস্থা। এবং এটা কিন্তু শুধু ধ্যান, আনুষ্ঠানিকভাবে আমি 1 ঘন্টা ধ্যান করলাম, বাকি সময়টা তার কোনো রেশ রইল না, বরং উল্টোটাই, কেউ ধ্যান নাই করতে পারে, তার মনকে শান্ত করার জন্য সে রিলিজিয়াস ভাবে, আনুষ্ঠানিকভাবে, আচারগতভাবে সে ধ্যান নাই করতে পারে, এবং সেটা খুব রিকমেন্ডেবলও নয় সবসময়, তাহলে সেটা রিলিজিয়াস হয়ে যায়। বরং এটা রিকমেন্ডেবল যে আমি যেন প্রতি মুহূর্তে মনটাকে কোন রকম পক্ষপাত থেকে বিযুক্ত রাখতে পারি। কোন একটা ঘটনা ঘটার ফলে, সে আমার কাছের লোকই হোক, দূরের লোকই হোক, আমি যে দলটাকে পছন্দ করি না, যে বক্তাকে মনে হয় পছন্দ করি না, এটার প্রয়োগ ঠিক না, সেটার ঘটনাটার জন্য ঘটনা নিরপেক্ষভাবে আমি দেখার চেষ্টা করব। এবং সেটা দীর্ঘদিনের অনুশীলন। সেই জন্য মা বলছেন কোনো ঘটনা দেখে কোনো মতামত দেবে না,
কোনো জিনিসটা দেখে বা কোনো জিনিসটা পড়ে বা কোনো জিনিসটা জেনে বাইরের দিক থেকে সংগ্রহ করে সেটাকে আস্তে আস্তে থরে থরে সাজিয়ে রাখো চেতনার একটা স্তরে, সাজিয়ে রেখে সময় দাও, খানিকটা সময় দাও, স্পেস দাও, লেট গো, থিতু হোক। থিতু হতে হতে তুমি তখন প্রত্যেকটা ঘটনার সাথে তুমি একটা চেন তৈরি করার চেষ্টা করো, চেন। এবং দেখবে আস্তে আস্তে এটা একটা অনুশীলন, এটা এমনি যুক্তি দিয়ে বোঝা যাবে না, এটা অনুশীলন করতে করতে বোঝা যাবে। তখন তুমি প্রত্যেকটা ঘটনার সাথে প্রত্যেকটা ঘটনার তখন একটা প্রকৃত চেইন বুঝতে পারবে, এবং ঘটনার উৎস এবং ঘটনার বহিঃপ্রকাশ এই দুটোকেই ঠিকভাবে আমি ডায়াগনোস করতে পারবো। আমি রোগের কোথায় উৎসটা, রোগের কারণটা বুঝতে পারবো। আদারওয়াইজ কিন্তু আমি কিন্তু এক্সটার্নালাইজিং মাইন্ড দিয়ে যখন যেটা হচ্ছে সেটার উপর ইনস্ট্যান্টলি মত দিচ্ছি, হয় পক্ষে নয় বিপক্ষে। এবং এইভাবে কিন্তু মাইন্ড আমাদের কিন্তু মানে ভীষণ রকম আমাদেরকে মিসগাইড করে, কখনো ভালো কখনো মন্দ। কেউ একটা লোক ভালো হয়ে গেল, পরে আবার কেউ একটা লোক মন্দ হয়ে গেল। সুতরাং মনকে কিন্তু একটা নিরপেক্ষতার অনুশীলনে যেতেই হবে। একটা ঘটনা, সুবিধার সাথে ধরো আমার কোনো একটা বিষয় নিয়ে একটা ভীষণ বিতর্ক হয়েছে এবং আমাদের দুজনের মধ্যে একটা আন্ডার কারেন্ট, একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, একটা দূরত্ব। এবং সেটার জন্য সেটা একটা ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু আগামী কয়েকদিন পর যদি সুমিতার কোনো একটা কাজ আমার সামনে আমি প্রত্যক্ষ করি বা শুনি, তখন কি হবে, আমি যদি সুমিতার ওই কোনো একটা দ্বিমতের বিষয়ে মনের মধ্যে সুমিতার বিষয়ে আমার বিতরাগ হয়, আমি যদি আমার ভিতরে ভিতরে যদি আমি একটা অসহিষ্ণুতা পোষণ করি, অপছন্দ জাগে, তখন কিন্তু যে কোনো সুমিতার ঘটনায়, সুমিতার কোনো কাজ আমার ওই মাথার মধ্যে যে একটা ছাপ পড়ে গেল, সংস্কারের ছাপ, যে পূর্বের ঘটনা, সেই ছাপটা দিয়ে কিন্তু তখন সুমিতার কাজটাকে আমি তখন বলবো না, ওটা ভালো না, মোস্ট ডেঞ্জারাস। সেই জন্য মাইন্ড কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ট্রু জাজ হতে পারে না। সেই জন্য মা বারবার বলেছেন তার সায়েন্স অফ লিভিং এ যে মন 100 ভাগের মধ্যে কিন্তু 99 ভাগই খুব ভুল সিদ্ধান্ত নেয়। আর যে সিদ্ধান্তগুলো সাধারণত নেয় সেটা আপাত সাফল্য আসে, ইনস্ট্যান্ট রিলিফ আসে, ইন দ্য লং রান দেখা যায় যে তারপর আস্তে আস্তে দেখা যায় তার ভিতরে কত ভুল, কত গোলমেলে, কত বিভ্রান্তি আছে। সেই যে ইনস্ট্যান্ট সাকসেস, ইনস্ট্যান্ট সাফল্য, ফলদায়ক জিনিস কিন্তু মোটেই কিন্তু সেটা জন্য আমাদের সেটা বিষয়ে আমরা যেন বিভ্রান্ত না হই। ইনস্ট্যান্ট কোন বিষয়ে আমাদের একটু স্পেস দিতে হবে সমস্ত বিষয়টা। এবং মাইন্ডের ক্ষেত্রে মাইন্ড কিন্তু এটাতে মোটেই অভ্যস্ত নয়, এবং যার জন্য দেখতে পাচ্ছি সামাজিক ক্ষেত্রেও, ব্যক্তিগত জীবনেও, রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে ইনস্ট্যান্টলি বিরোধিতা করছে, ইনস্ট্যান্টলি সময় দিচ্ছে না। যেহেতু আমার বিপক্ষের দল, সমালোচনা করে। প্রত্যেকের মধ্যেই ভালো আছে, প্রত্যেকের মধ্যেই মন্দ আছে, প্রত্যেকের মধ্যেই লিমিটেশনস আছে। এই লিমিটেশনস এর ঊর্ধ্বে যতক্ষণ আমরা মনের স্তরে আছি, সে ব্যক্তি হোক, সমষ্টি হোক, রাজনৈতিক দল হোক, সবটাই তো ব্যক্তির থেকে সমষ্টিতে তারই প্রতিফলন। সুতরাং সবাই তো এর শিকার। সুতরাং আমরা কি করে জাস্টিফাই করব যে একজনের নিজের অবস্থা দিয়ে তো আমি সমগ্র অবস্থাটা বুঝতে পারি, বোঝা উচিত, সেটা করি না আমরা। সেটা না করে আমরা করি কি, আমরা এইভাবে আমরা বিশ্লেষণ করি। সুতরাং মনের এই ব্যাপারটা কিন্তু ভাবতে হবে। সুতরাং শ্রী অরবিন্দ এবং মা যে আধ্যাত্মিক জীবনের কথা বলেছেন, যে সচেতন একটা জীবনের কথা বলেছেন, সেই জীবনের ক্ষেত্রে কিন্তু আমাদের মনের অনুশীলন, মনের নিয়ন্ত্রণ কিন্তু খুব একটা ভীষণ প্রধান বিবেচ্য বিষয়। আমরা অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারি, অনেক ইনফরমেশন আমি শেয়ার করতে পারি, অনেক ইনফরমেশন আমি কোট করতে পারি, ইট ম্যাটার্স লিটল। কেন আমি যদি নিজে তার শরিক না হই, আমি যদি নিজে সেটাকে এক্সপেরিমেন্ট না করতে পারি আমার ব্যক্তি জীবনের মধ্যে, আমি যে কাজটা আছি সমষ্টিগত কাজের ক্ষেত্রে, বা যে প্রতিষ্ঠানে আছি, বা কোনো একটা দলের যদি প্রতিনিধিত্ব করি সেখানে আছি, সেখানে কিন্তু আমি ফেল। সুতরাং অভ্যাস যোগে যেতে হবে। অভ্যাস যোগ মানে একেবারে আমাদের জাগ্রত জীবন, যেটাকে বলবো অভ্যাস যোগ।
এটা গেল এক জিনিস। দ্বিতীয় কথা হচ্ছে, খুব ভালো করে বুঝতে হবে আমাদের যেটাকে বলা হয় মন, আমরা যেটাকে বলি মনের যে বিশুদ্ধ ক্রিয়া, বেশিরভাগ সময় মনের বিশুদ্ধ ক্রিয়া চলে না। অর্থাৎ আমরা যদি বলি এটাকে, যদি বলি মাইন্ড প্রপার, অর্থাৎ যে মনের মধ্যে আর কারুর কোনো ভেজাল নেই, অ্যাডমিক্সচার নেই, কোনো মিশেল নেই আমাদের মনের মধ্যে, সেটা কিন্তু মোটেই নয়। আমাদের মন যাকে বলি, সেই মনের মধ্যে আমাদের এমন কিছু মিশেল আছে, ভেজাল আছে, সংক্রমণ আছে, প্রভাব আছে, যে সেগুলোর দিকে আমরা তাকাই না। এবং সেইটা কিন্তু তাকানোর জন্য অসাধারণভাবে শ্রী অরবিন্দ এবং মা সেইটাকে আমাদের তুলে তুলে বুঝিয়েছেন আমাদের সামনে এনে। আমরা যখন এটা চিন্তা করছি, সাধারণত আমরা জানি যে মন একটা কোনো বিষয় নিয়ে সে চিন্তা করে। মনের ক্ষেত্রে হচ্ছে একটা বিশুদ্ধ বিষয়, কোনো একটা জিনিস নিয়ে সে চিন্তা করে। কিন্তু যখন সে সেটাকে ব্যবহারিক জগতের মধ্যে, ব্যবহারিক জীবনের মধ্যে সেই যখন সেটাকে প্রয়োগ করতে যাবে, তখন কিন্তু মনের একটা ভূমিকা আছে। কেন? মন তাকে হয় ভাষায়, না হলে চিন্তায়, না হলে তাকে কোনো এক কিছুর মধ্যে দিয়ে সে এক্সপ্লেন করবে, সে ব্যাখ্যা করবে। যখন সে ব্যাখ্যা করছে, সেই ব্যাখ্যার মধ্যে তার কতগুলো জিনিস ঢুকে পড়ছে। কখনো শরীর চেতনা ঢুকছে, কখনো তার প্রাণ চেতনা ঢুকছে। ব্যাপারটা কি? তাহলে বুঝতে হবে যে তাহলে শরীর চেতনাই বা কিরকম ঢুকে পড়ছে মনের ভিতরে, বা প্রাণ চেতনাই বা কিভাবে ঢুকে পড়ছে। প্রথম কথা হচ্ছে শরীর চেতনাটা কি। শরীর চেতনা কি? শরীর মানে হচ্ছে জড়, তার মূল কন্টেন্টটা, উপাদান হচ্ছে জড়, ম্যাটার। অর্থাৎ ম্যাটারের মধ্যে যা যা থাকার কথা, একটা ম্যাটার, জড়ের যা বিশ্লেষণ, সেইটা নিয়ে আমাদের শরীর। আচ্ছা, শরীর যে জড়, তার প্রধান লক্ষণ কি? শরীরের মধ্যে আলস্য আছে, শরীরের মধ্যে পরিবর্তন বিমুখতা আছে, শরীরের মধ্যে যে অভ্যাসটা সে একবার রপ্ত করেছে, সাধারণত সেই অভ্যাসটা সে ছাড়তে চায় না। খুব অনুশীলন না করলে সেই অভ্যাসটা যায় না। অর্থাৎ যেটা নিয়ে সে জন্মেছে, যে অবস্থায় যা সে আহরণ করেছে, সেইটাতে সে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। অর্থাৎ তার মধ্যে একটা ভয়ানক পরিবর্তন বিমুখতা বা জাড্যতা রয়েছে, ইনার্টনেস। ম্যাটারের ধর্মই হচ্ছে জাড্যতা, ইনার্টনেস। একটা এই পাথরের ওয়েটটাকে যদি আমি এখানে রাখি, আমি যদি নিজে না সরাই, সে সরবে না। অর্থাৎ একটা ফোর্স তার উপরে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ আমার হাতটা যদি তাকে না সরা, সে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, সেই যেখানে রেখেছিলাম পেপারটা সেখানেই থাকবে। শরীর প্রায়শই তাই। শরীর যদি বাধ্য না হয়, শরীর কিন্তু নিজে নড়তে চড়তে চায় না। এবং শরীরের মধ্যে এইটাকে আমরা আমাদের ভাষায় বলি তামসিকতা। শরীরের মধ্যে একটা তামসিকতা আছে বা পরিবর্তন বিমুখতা আছে, এবং শরীর যেটাতে অভ্যস্ত সেটাতেই সে যুক্তি উপস্থাপন করবে, তার চেতনার প্রজেকশন করবে, তার চেতনা প্রক্ষিপ্ত হবে মনের মধ্যে। শরীরের প্রভাব, শরীর চেতনার প্রভাব আসবে মনে। কিরকম? আমি বললাম যে হ্যাঁ, আমি ওই কাজটা করব, কাজটা ভীষণ সুন্দর, এবং 5 জনে মিলে একটা সিদ্ধান্ত নিলাম, একটা কালেকটিভ ডিসিশন, যে ওই কাজটা হবে, এবং আমার উপর একটা কাজের দায়িত্ব দেওয়া হলো, আমি এটা করব। দেখা গেল যে আমি করলাম না, যে টাইম শিডিউলটা দেওয়া হয়েছিল সেই টাইম শিডিউল পেরিয়ে গেল, আমি করলাম না। এবং না করার সপক্ষে অনেকগুলো যুক্তি দিলাম, কোনো যুক্তি না থাকা সত্ত্বেও, যে না এই কারণে হয়নি। আসলে বেশিরভাগ সময় আমরা অজুহাত দিই, কেন শরীরকে সেই পরিমাণে সক্রিয় করতে, মন যেটা সিদ্ধান্ত নিল সেই পরিমাণে শরীর যাতে তাকে সহযোগিতা করে সেটা এক্সিকিউট করতে, প্রয়োগ করতে, শরীর সাধারণত কিন্তু নর্মালি করে না। নর্মালি সে দেরিতে ঘুম থেকে উঠতে ভালোবাসে, সে একটু আয়াস করতে চায়, সে একটু বেশি রাতে ঘুমোতে চায়, বেশি রাতে ঘুমালে সকালবেলা দেরিতে স্বভাবতই উঠবে,
শরীর নিজের অভ্যাসের মধ্যে থাকতে চায়, সেজন্য শরীর চেতনার বিপুল প্রভাব মনের মধ্যে। তাহলে মনের অজস্র সুন্দর কল্পনা এবং চিন্তা বা সিদ্ধান্ত বা মতামত থাকা সত্ত্বেও মনের কার্যক্ষেত্রে যখন আমি সেটা করতে যাই, শরীরের একটা বিরাট প্রভাব মনের উপরে। শরীর যদি রীতিমতো অনুশীলন তার না হয়, সে যদি সচেতন না হয়, জাগ্রত না, শরীরকে যদি সেইভাবে আমি তাকে ট্রেন না করি, তাকে রিফাইনমেন্ট অফ ম্যাটেরিয়াল কনসাসনেস, বডি কনসাসনেস যদি রিফাইনমেন্ট অফ না হয়, তাহলে কিন্তু মনের সিদ্ধান্তকে কিন্তু শরীর ঠিক টোটও কিন্তু সেটা সাথ দেয় না। শরীর সেখানে বাধা হয়ে দাঁড়ায়। শরীর আলস্যতা, শরীরের কতগুলো সংস্কার, শরীর অভ্যাস। এই জন্য এই যে শরীরের প্রভাব মনের ভিতরে, এটা শ্রী অরবিন্দ বলছেন, এই মনটাকে বলা হয় শরীরী মন। মাইন্ড ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য ফিজিক, বাই দ্য বডি। শরীরী মন, এই শরীরী মনটাকে কিন্তু আমাকে বুঝতে হবে। আমি বলছি ভেজিটেরিয়ান ফুড, নিরামিষ খাওয়া ভালো। আমি বলছি এখনকার যে এই যে করোনা সংকট, এই করোনা সংকটে আমাকে ব্যালেন্স প্রোটিন খেতে হবে এবং বেশিরভাগ প্রোটিনটাই ভেজিটেবল প্রোটিন হলে ভালো। আমি বলছি আমাকে পরিমিত ভিটামিন সি খেতে হবে। কিন্তু শরীর তার এমন কতগুলো অভ্যাস আছে, প্রাণের সহযোগে শরীর ভাজা বেশি খাবে, শরীর বেশি করে ম্যাগি খাবে, ফাস্ট ফুড খাবে। মুখে বললাম, আমি ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আমি শেয়ার করলাম আমার যে আহরিত জ্ঞান, অ্যাকোয়ার্ড নলেজ, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আমি নিজে সেটা করছি, আমি তার সাথে কম্প্রোমাইজ করছি। কেন? আমার শরীরী অভ্যেস। শরীরী অভ্যেস, মন যেটা ব্যক্ত করেছে, মন যেটা শেয়ার করেছে, বাস্তবে যখন জীবনের মধ্যে নামছি, শরীরের প্রভাব কিন্তু বিপুল। সেই জন্য শরীরেরও কিন্তু অনুশীলন, ট্রেনিং, তার চেতনার রিফাইনমেন্টের জন্য তাকে নানান রকম শারীরিক কসরত, ব্যায়াম, প্রাণায়াম, তাকে শরীর চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য, শরীর চেতনায় অনুশীলন করার জন্য এগুলো আমায় আসতে হবে, যাতে বডি কনসাসনেসটা, শরীর চেতনা, তার মধ্যে তামসিকতাটা চলে গিয়ে বিপরীতভাবে যদি খুব রজগুণ থাকে, মানে যা ইচ্ছা তাই খাবো, কোন রকম নিয়ম মানবো না, যেটা খারাপ জানি, লিখছি, বলছি, সেটাও করব, এটা একটা রজভাব। সেই দুটোর থেকে রেহাই পেয়ে তৃতীয় একটা জায়গায়, নিরপেক্ষ জায়গায়, ঠিক যা প্রয়োজন তার জন্যই শরীর, সেরকম একটা সাত্বিকতার জায়গায়, সেই জায়গায় আসার জন্য শরীরের চেতনাকে বদলাবার জন্য কিন্তু নিয়মিত আমাদের অভ্যাস যোগ করতে হবে। কিছু শারীরিক অনুশীলন, এক্সারসাইজ, প্রাণায়াম, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। তাহলে হয় কি, বডির মধ্যে যে বডি কনসাসনেসটা, সে আস্তে আস্তে গ্রো করে। সে পুরনো অভ্যাসকে ছাড়ার চেষ্টা করে, করতে করতে একটা নতুন অভ্যাস রপ্ত হয়ে যায়। এটাও একটা নেশা। শরীরের পুরনো নেশা হচ্ছে পুরনো অভ্যাসে থাকে, আর এটা হচ্ছে নতুন অভ্যাস, মানে ভালো অভ্যাসে থাকে। ইট ইজ লাইক এ নেশা, কিন্তু এই নেশাটা ভালোর দিকে, ভালোর জন্য। আমরা অ্যাডিক্টেড টু গুড থিংস, গুড। সুতরাং শরীরী মনকেও চিনতে হবে। এবং এর থেকেও আরো বড় বিপজ্জনক, সেটা হচ্ছে আমাদের প্রাণিক মন, অর্থাৎ যে মনের মধ্যে প্রাণের একটা বিপুল প্রভাব, আকছাড়। সেটা কি? তাহলে প্রাণটা কি? শ্রী অরবিন্দের পরিভাষায়, মায়ের বিশ্লেষণে, প্রাণ হচ্ছে এমন একটি সত্তা, যেটা আমরা বলি আমাদের যেটা হার্ট সেন্টারের থেকে আবার নিচু যে জায়গাটা আছে, মানে হৃদয়ের থেকে একটু নিচের অংশ, সেটা হচ্ছে লোয়ার ভাইটাল জোন। একটু নিচে গেলে আরো অবচেতনের জায়গা। আমরা সেটাকে পরে যখন বিশ্লেষণ করবো আলাদা, সেটাকে খুব পরিষ্কার করে আলোচনা করব, নাহলে সময় আজকে বেশি নিয়ে নেবে। সেই যে সত্তাটা, সেই প্রাণিক সত্তা, সেটা শ্রী অরবিন্দের ভাষায় ইমোশনাল বিং, আবেগ সত্তা। সে আবেগ সত্তাটা কি? তার মধ্যে আবেগ আছে। আবেগ কথাটা সহজে আমরা বুঝতে পারি। আবেগ,
আবেগ মানে যার মধ্যে একটা ভীষণ অনুভূতি আছে সুন্দর, যার মধ্যে একটা ভালোবাসা আছে, যার মধ্যে একটা প্রীতিবোধ আছে, যার মধ্যে সেন্স অফ কোঅপারেশন, সহযোগিতা, কার কিছু একটা বিপদ হলে, কার কিছু একটা অসুবিধা হলেই সেখানে তার সাথে সহযোগিতা করা, সেখানে নিজে একটা কোনো ভূমিকা থাকলে সেখানে সে ভূমিকাটা পালন করা। দিস আর দি ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাণসত্তা, ভাইটাল বিং। প্রাণসত্তার আরো ভূমিকা কি? সুন্দর একটা জিনিস দেখলে মনটা অহেতুক একটা আনন্দ, আকাশে রামধনু দেখলে অদ্ভুত একটা আনন্দ, একটা অদ্ভুত মেঘের রং দেখলে সঙ্গে সঙ্গে সেটাকে ক্যামেরা বন্দি করা বা তুলি নিয়ে বসে সেটাকে এঁকে তার সেটা যে মনের শুদ্ধ যে আবেগটা সেটাকে পরিস্ফুট করা, সেটাকে প্রকাশ করার ভঙ্গি। বা একটা সুন্দর গাছে ফুল ফুটে রয়েছে, সেইটা দৃশ্য থেকে একটা কবিতা, 5 লাইন 7 লাইন 10 লাইন একটা কবিতা। বর্ষা দেখে, বর্ষার যেমন রবীন্দ্রনাথ বর্ষার উপর কত কবিতা লিখেছেন। These are all emotional expression through mind. মনটা হচ্ছে এখানে ইনস্ট্রুমেন্ট, কিন্তু সোর্সটা হচ্ছে কিন্তু ইমোশন, অর্থাৎ আমার প্রাণিক সত্তা। প্রাণের মধ্যে সেই আবেগগুলো আসছে, সেটাকে প্রকাশ করছে মন দিয়ে। তুলিটা যখন ধরছি তখন তুলি হচ্ছে আমার আবেগকে প্রকাশ করার মাধ্যম। যখন আমি কবিতায় লিখছি তখন কবিতাটা হচ্ছে আমার প্রকাশ করার মাধ্যম, মানে সেখানে মন। যখন আমি ভাস্কর একটা সুন্দর জিনিসকে দেখে যখন আমি একটা মূর্তি তৈরি করছি, সেটাও কিন্তু আমার একটা আবেগ সত্তা থেকে সেই নতুন একটা সৃষ্টি। ভাস্কর, বড় বড় ভাস্কর যে সৃষ্টি করেন, সেখানেও কিন্তু আমাদের পিওর ইমোশন থেকে সেটা আসে। সেটা সমস্ত চিন্তাটা থট ফর্মে আসে, পিওর ইমোশনাল থট। থটটা তখন আমাদের দুটো হাতের মধ্যে আসে, আমার দুটো হাত তখন মিডিয়াম অফ এক্সপ্রেশন, কি করে তাকে সুন্দর শেপ দিয়ে আমি যেটা ভেবেছি, আমার মনের মধ্যে যে মূর্তিটা গড়েছি কল্পনায়, সেটা কি করে আমি একটা মানে একটা তাকে খুদে খুদে পাথরের মধ্যে বা মৃত্তিকার মধ্যে আমি সেটা আনবো, তখন হাত দুটো কিন্তু তখন আমার ইনস্ট্রুমেন্ট। These are all emotional feelings. বিপরীত দিকে আমাদের ইমোশনটা কিন্তু খুব ক্ষতিকারক সাধারণ আটপুরে জীবনের ক্ষেত্রে। That is the most dangerous of all the elements. সেটা হচ্ছে কি, আমাদের মধ্যে যে হিংসুটে ভাব, আমাদের মধ্যে যে জেলাসিটা অলমোস্ট হিংসুটেরই সমার্থক, আমাদের মধ্যে যে ঈর্ষা, আমাদের মধ্যে যে পরশ্রীকাতরতা, আমাদের মধ্যে কোনো একটা জিনিস দেখলেই সেটা খাই খাই করি, সেটা পেতে চাই, এই যে বাসনা, ভোগের বাসনা। আমার খিদে নেই, আমার যেটুকু খাওয়া দাওয়া শরীর নিয়ে নিচ্ছে, তারপরে একটা যদি টেবিলে কেউ আমাকে ভালো কতগুলো খাবার অফার করে, খুব মানে কি বলে টেস্টি ডিশ, আমি পেট ভরা থাকলে খাবো। তার কারণ ওটাকে আমরা সাধারণত বলি মনের খিদে, আসলে মনের খিদে না, ওটা হচ্ছে প্রাণের খিদে। অর্থাৎ বাসনা সত্তা তখন খাই খাই করছে, অথচ দেহ চায় না, দেহ কিন্তু পরিমিত হার হয়ে গেছে। ওটা প্রাণের জন্য, প্রাণ তখন দেহকে প্রলুব্ধ করছে, তখন হাত সেই খাবার গ্রহণ করছে বা কাঁটা চামচ তখন সেই ভূমিকা নিচ্ছে, নিয়ে শরীরের মধ্যে আহার্য হিসেবে গ্রহণ করছি। That is all the provocation of my vital being. আমার প্রাণিক সত্তার প্ররোচনা। দেহের জন্য কিন্তু এটা প্রয়োজন নেই। এই হচ্ছে আমার প্রাণিক সত্তা, বাসনা সত্তা। আমার এই যে নানান রকম আজকাল বিজ্ঞাপন হয় টিভিতে, মোবাইলের নানান রকম, আজকে এক একটা মডেল, কালকে একটা মডেল, কালকে একটা সাউন্ড সিস্টেম, পরশুদিন একটা সাউন্ড সিস্টেম, কালকে একটা ঘড়ি, সেই রিস্টওয়াচটা আরো একটা ভালো, নানান রকমের বিজ্ঞাপন তারা ব্যবসার জন্য দিচ্ছে। আর আমি সেই বাসনা আমার ভিতরে জাগছে, ভোগ করার ইচ্ছা, আমি তার দ্বারা প্রলুব্ধ হচ্ছি, আমি সেটাকে বিক্রি করে বা সেটাকে ফেলে রেখে আমি আবার একটা নতুন জিনিস কিনি। আমার কিন্তু প্রয়োজন নেই, আমার প্রয়োজন একটা ঘড়ির সময় দেখা। আমি যদি 12টার সময় আমাকে ট্রেন ধরতে হয়, আমার কাছে যদি একটা অর্ডিনারি রিস্টওয়াচ থাকে,
সেটাকে যদি ঠিকভাবে মেনটেন করি, সে কিন্তু ওই 12টাই দেখাবে, সে 12টা এক দেখাবে না। আর সেখানে যদি আমি একটা ওমেক্স এর খুব দামি ঘড়ি কিনি, সেটাও কিন্তু 12টা দেখাবে। বলা যেতে পারে সেটা একটা ওমেক্স দামি ঘড়ি কিনলে হয়তো 20 বছর চলবে, কিন্তু আমার অত দামি ঘড়ি কেনার মতো আমার আর্থিক সামর্থ্য নেই। আমার আর্থিক সামর্থ্যটা জাস্ট অর্ডিনারি টাইমেক্স ঘড়ি, সেটা যদি আমার 3 বছর চলে, আমি রিপেয়ার করে ওটাকে আরো 10 বছর চালাতে পারবো, সামান্য রিপেয়ার করলে। কিন্তু কি আমি বুঝলাম না, আমার অবুঝ প্রাণসত্তা, আমার সচ্ছলতা না থাকা সত্ত্বেও অন্যদিকে ঘাটতি করে আমার শরীরের জন্য যে পরিমিত পুষ্টির জন্য যে ব্যয় করা দরকার, যে আহার্য বস্তু কেনা দরকার, সেখানে আমি ঘাটতি করে সেটাকে আমি স্যাক্রিফাইস করে আমি একটা দামি ঘড়ি কিনলাম। আর তার খেসারত দিতে হচ্ছে আমি খুব সস্তার জিনিস, খাদ্যবস্তু আমি খাচ্ছি, আমার দেহে যে প্রয়োজনীয় পুষ্টি দেওয়ার জন্য যে অর্থের প্রয়োজন সেখানে ঘাটতি, কেন আমার প্রাণিক সত্তার দ্বারা প্রলুব্ধ হয়ে আমি আমার বাজেটের অনেকটা অর্থই আমি ওই দামি ঘড়ি কেনার দিকে প্রলুব্ধ হয়েছি। দিস আর অল দি ভাইটাল অ্যাক্টিভিটিস। এবং এই যে প্রাণিক সত্তা, এ কিন্তু মনের উপরে বিপুল প্রভাব ফেলে, এবং মন তখন অজুহাত সৃষ্টি করে তার সপক্ষে যুক্তি দেয়। কিরকম যুক্তি? এই ভাইটালটা মন বলবে, আমাকে যদি আমার ছেলে বলে যে হ্যাঁ তুমি কেন অত দামি ঘড়ি কিনতে গেলে, তুমি এদিকে বলছো সংসারে যাও, বাজারে মার্কেটে এত দাম, সংসার চালানো মুশকিল, তুমি অত দামি একটা ঘড়ি কিনলে। মন কি করবে? এই প্রাণিক যে চাহিদা, এটাকে সমর্থন করার জন্য, দেখ এই ঘড়িটা তো কিনেছি, এটা 20 বছর কোনো এর ডিস্টারবেন্স হবে না, 20 বছর গ্যারান্টি। 20 বছরে তাহলে কত টাকা সেফ, 20 বছর আমাকে একটা ঘড়ি কিনতে হবে না। এইভাবে যদি আমি সমস্ত বিভিন্ন গ্যাজেটস গুলো, আমার প্রসাধন, আমার জামা কাপড়, আমার সাধ্যের বাইরে গিয়ে শুধু প্রাণিক চাহিদার জন্য, ভোগের চাহিদার জন্য নিয়ন্ত্রণহীন ভাবে আমি যদি তা কিনি, এবং তার জন্য আমাকে অন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তার মানে কি আমি ভারসাম্য হারিয়ে ফেলছি, আমার মধ্যে হারমোনি আসছে না। এবং মন তখন তার সপক্ষে এই যুক্তিগুলো দেবে, মন অজুহাত তৈরি করবে। মনের কাজ হচ্ছে যুক্তি উপস্থাপন করা। যুক্তি উপস্থাপনের পিছনে কারণটা কি? কারণ হচ্ছে প্রাণ তাকে বলছে তুমি জাস্টিফাই করো। প্রাণ তো নিজেকে জাস্টিফাই করতে হবে, প্রাণ শুধু কাজ করবে, প্রাণ শুধু উত্তেজনা যোগাবে, প্রাণ শুধু ভোগের বাসনা যোগাবে। কিন্তু জাস্টিফিকেশন মনকে সে বলছে ইউ জাস্টিফাই ইট, যেটা আমি করলাম তুমি সেটাকে জাস্টিফাই করো। মন তখন তাই, মনের কাজ হচ্ছে টু জাস্টিফাই। তাহলে এই মনকে কে নিয়ন্ত্রণ করবে? সুতরাং আমরা বুঝতে পারছি আমাদের সাধারণ জীবনে আমাদের মনের মধ্যে আমাদের দেহের প্রভাব, দেহ চেতনার প্রভাব, বডি কনসাসনেস, দ্যাট ইজ ম্যাটেরিয়াল কনসাসনেস, সেইটার প্রভাব, এবং আমাদের প্রাণিক চেতনার প্রভাব, আমাদের বাসনা সত্তার প্রভাব বিপুল। ফলে আমরা যা কল্পনা করি, আমরা যা ভাবি মুহূর্তের জন্য, খানিকটা সময়ের জন্য, বাস্তব যে জীবনে আমরা যাপন করি, তখন কিন্তু সেখান থেকে আমাদের এই প্রকৃতি, আমাদের যে অশুদ্ধ মন, আমাদের যে প্রাণিক মন বা দেহজ মন, সেইটা কিন্তু আমাদেরকে সে সরিয়ে আনে সেখান থেকে। আমরা কিন্তু আমাদের বিশুদ্ধ চেতনার জায়গায় আমরা অবস্থান করতে পারি না, আমরা স্টে করতে পারি না, আমরা তার উপর লিভ করতে পারি না, কেন সেখানে প্রভাব রয়েছে মন, প্রাণের এবং দেহের। এবং সে তখন কিন্তু বলে এটা তো আপাতত ধোক, কালকে ওটা দেখা যাবে, এখন এই ইচ্ছাটা জেগেছে, এখন এটা করি, আজকে ঘুম থেকে দেরিতে উঠি, কালকে আবার সকাল সকাল উঠে ওই কাজটা করা যাবে, আজকে তো একটু ঘুমিয়ে নি। এই হচ্ছে আমাদের বাস্তব অবস্থা। এবং এইভাবে কিন্তু মন তার নিরপেক্ষতা বজায় রাখতে পারে না। মনের নিরপেক্ষতা বজায় রাখা, মন বিশুদ্ধভাবে কাজ করা, এটা কিন্তু খুব ডিফিকাল্ট যদি না আমরা এগুলোর দিকে তাকাই, এগুলোকে পরিবর্তন করার জন্য আমরা সচেষ্ট না হই। এবং তাকাতে হলে যথেষ্ট সিনসিয়ার হতে হবে নিজের কাছে নিজে। এই সিনসিয়ারিটি বাইরে পরীক্ষা দেওয়ার নয়, এই সিনসিয়ারিটি পরীক্ষা হচ্ছে নিজের কাছে নিজে পরীক্ষা দেওয়া। এবং এই পরীক্ষায় পাশ নিজেকেই নিজে করতে হবে। এই পরীক্ষার পরীক্ষক অন্য কেউ না, এটা কোনো এক্সামিনেশন সেন্টার হবে না, সেই সেন্টারে বসে উত্তরপত্র লেখার কোনো প্রশ্ন নেই, কোনো ইনভিজিলেটর নেই,
যে আমি টুকে প্রশ্নের উত্তর দিচ্ছি কিনা। হ্যাঁ, টাইম আউট হয়ে গেলে বলবে তোমার সময় হয়ে গেছে, তুমি এখন পরীক্ষা তোমার হয়ে গেছে, তুমি উঠে চলে যাও, তুমি পরীক্ষাপত্র প্রশ্নপত্র উত্তরপত্র জমা দাও। এসব ব্যাপার নেই। এ প্রতিদিন প্রশ্ন জাগবে, প্রতিদিন নিজেকে নিজে উত্তর দিতে হবে, প্রতিদিন নিজেকে নিজে পরখ করতে হবে। সেলফ ইন্ট্রোস্পেকশন, সেলফ অবজারভেশন অ্যান্ড সেলফ ডেভেলপমেন্ট, সেলফ রিক্রিয়েশন, RE-ক্রিয়েশন। এবং এটা কিন্তু আমাদের অনুশীলন, এবং এই অনুশীলন যোগটাই কিন্তু আমাকে ক্রমশ একটা নিরপেক্ষ জায়গায়, নিউট্রালিটির জায়গায় আমাকে নিয়ে আসবে। তখন আমি আমার দেহজ অভ্যাস, প্রাণজ অভ্যাস থেকে মুক্ত হয়ে, এবং আমার যে বিলিফ সিস্টেম, আমাকে যে বলা হয়েছে, যা শেখানো হয়েছে, আমি তার মোড়কে আবদ্ধ হয়ে গেছি। আমার কতগুলো কালেকটিভ কনসাসনেস সবসময় কিন্তু, মানে সমষ্টিগত চেতনা কিন্তু সবসময় বেশি সেটা আনকনসাস হয়। ফ্রয়েড সেটাকে বলছেন কালেকটিভ আনকনসাস। কালেকটিভ আনকনসাস, শ্রী অরবিন্দ কিন্তু ফ্রয়েডের থেকে অনেক দূর এগিয়ে গেছেন। সেটা আমরা অন্য আলোচনায় যদি কোনো নিয়ে আসে, শ্রী অরবিন্দ অ্যান্ড ফ্রয়েড নিয়ে আমরা আলোচনা করবো, আজকে নয়। শ্রী অরবিন্দ কিন্তু বলছেন গণচেতনা সবসময় সে কিন্তু নিচের দিকে থাকে। এই গণচেতনার বিশ্লেষণ দিয়ে, গণচেতনার সিদ্ধান্ত দিয়ে কিন্তু, আর গণচেতনার কে সামনে রেখে কোনো কাজ করলে কিন্তু আমরা কিন্তু জীবনের, আমরা কিন্তু আমাদের উত্তরণ হবে না, সভ্যতার উত্তরণ হবে না, কৃষ্টির উত্তরণ হবে না, মানসিক চেতনার উত্তরণ হবে না। সুতরাং ইন্ডিভিজুয়াল কনসাসনেস যদি ডেভেলপ না করে, ইন্ডিভিজুয়াল মাইন্ড যদি ডেভেলপ না করে, তাহলে কিন্তু এটা হবে না। এবং এর প্রতিদিনের পরীক্ষা হচ্ছে প্রতিদিনের কর্মজীবনের সামনে দাঁড়ানো, নিজের কর্মজীবন ফেস করব আর নিজেকে নিজে দেখব যে এই মুহূর্তে আমি যে কাজটা করছি এটা কি আমার শরীর চেতনার প্রতিফলন, শরীরই যে অভ্যাস। আচ্ছা, এইটা যে করছি এর পিছনে কি আমার প্রাণের ভীষণ উদ্দাম তাগিদ, উদ্দাম বাসনা, উদ্দাম ইচ্ছা, অনিয়ন্ত্রিত কতগুলো সংক্রমণ প্রাণের মধ্যে আছে, সেইটাই আমি অ্যাক্ট করছি মনের ভিতর দিয়ে। এইগুলো কিন্তু প্রতিদিন নিজেকে বুঝতে হবে। বেসিক্যালি যদি আমরা বুঝি যে আমাদের দেহ চেতনা কি, আমাদের প্রাণজ চেতনা কি, এবং তখন কিন্তু আমরা আমাদের মনকে বুঝতে পারব। আর মনের মধ্যে যেটা আসে সেটা সাধারণভাবে সেটা হচ্ছে কালেকটিভ সাজেশন, সমষ্টিগত সাজেশন। সেটা হচ্ছে কালেকটিভ কনসাসনেস, বা সেটাকে আমরা বলতে পারি এনভায়রনমেন্টাল কনসাসনেস, যেটা বাইরের সংক্রমণ থেকে আসে। বাইরের সংক্রমণ মানে সেটা আমার পরিবার, সেটা আমার প্রতিবেশী, সেটা আমি যে প্রতিষ্ঠানে আছি, প্রতিষ্ঠানে যারা আছে তাদের প্রভাব। বেশিরভাগ সময় কিন্তু আমরা খুব ইনফ্লুয়েন্সড হই। আমরা কিন্তু বর্ন ফ্রি নয়, জন্মগতভাবে স্বাধীন নয়, স্বাধীনতা আমাদের নেই। আমরা কিন্তু পরাধীন। আমরা প্রভাব, মানে মতের প্রভাবের পরাধীনতায় ভুগি, আমরা সংস্কারের প্রভাবে প্রতারণায় ভুগি। আমি যে দেশে জন্মেছি সেই দেশের কতগুলো সংস্কার, যে সম্প্রদায়ে জন্মেছি, সেই যে ধর্মের মধ্যে আমি জন্মগ্রহণ করেছি, যে ধর্মীয় পরিমণ্ডলের মধ্যে তার প্রভাব, পরতে পরতে আমাদের সমস্ত প্রভাব। মা এক জায়গায় বলছেন তোমাকে সমস্ত প্রভাব থেকে মুক্ত হয়ে একটা নিরপেক্ষ নির্মোহ চেতনার স্তরে উঠতে হবে। সেখানে দেশ, কাল, সম্প্রদায়, ভাষা, ধর্মের ঊর্ধ্বে। যে তুমি তখন সবকিছুর মধ্যে কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, কোথায় তার লিমিটেশন, সীমাবদ্ধতা, তখন একমাত্র সেই জায়গায় তুমি যদি নিজেকে তুলতে পারো তখনই তুমি বুঝতে পারবে। এবং তখনই তুমি ধর্ম, মত, বর্ণ নির্বিশেষে একটা বৃহত্তর সুন্দর জীবন, গোষ্ঠীগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনের কথা তখন তুমি ভাবতে পারবে, এবং আগামী দিনে তখন সেই জীবন আসবে। তার আগে কিন্তু সম্ভব নয়, কারণ অল উই আর সেগ্রিগেটেড বাই মানে ডিফারেন্ট মানে ডিভিশনাল কনসাসনেস, বিভাজনমূলক চেতনা। বাঙালি চেতনা, বিহারি চেতনা, উড়িয়া চেতনা, তারপরে বাঙালি হিন্দু চেতনা, আবার নন বেঙ্গল হিন্দু চেতনা, আবার হিন্দু চেতনা বনাম ইসলাম চেতনা। These are all different, এবং এটা আমাদের ক্রিয়েশন। আমরা
এখান থেকে মুক্ত হবার অনুশীলনটাই কিন্তু আমাদের প্রকৃত অনুশীলন। এবং আধ্যাত্মিকতার পুরো সংজ্ঞাই দেয়, আধ্যাত্মিকতা বিয়ন্ড অল দিস থিংস। আধ্যাত্মিকতা মানে একটা পূর্ণ মুক্তি, সমস্ত কিছুকে নিয়ে, সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত কিছুর মধ্যে যে সারাস্বার আছে সেইটুকুকে সংশ্লেষণ করে, মানে সিনথিসিস করে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা আধ্যাত্মিকতা। এবং আগামী পৃথিবী কিন্তু তার দিকেই তাকে যেতে হবে, নালে কিন্তু এই বিভাজন, এই দোষারোপ, এই প্রতিযোগিতা, এই মতভেদ কিছুতেই যাবার না, কোন নৈতিক পন্থা দিয়ে যাবার নয়। এবং সেই যাবার পথে কিন্তু মনের অনুশীলন কিন্তু একটা বিরাট, কেন মনের যদি এই অনুশীলন না হয়, মন যদি এইভাবে প্রভাবমুক্ত না হতে পারে, মন যদি প্রশান্ত না হতে পারে, মন যদি নিউট্রাল না হতে পারে, তাহলে ঊর্ধ্বতর যে চেতনা, যে চেতনার জগৎগুলো উপরে আছে, যেখান থেকে এই জগৎ একদিন সৃষ্টি হয়েছিল, তার যেটাকে বলে ট্রুথ কনসাসনেস, আত্মার চেতনা, আমরা যদি খুব টেকনিক্যালি এখন আর এখানে আলোচনা করব না, অন্যদিন করব সময় নিয়ে, সেই চেতনা কিন্তু একটা সামগ্রিক চেতনা, হলিস্টিক চেতনা, একটা গ্লোবাল চেতনা, একটা কসমিক চেতনা। সেই চেতনায় একমাত্র তখনই আমরা বুঝতে পারবো, গ্রাস্প করতে পারবো, ধরতে পারবো, যখন আমাদের মন এই সমস্ত ধর্ম, বর্ণ, সম্প্রদায়, আমার শরীর চেতনা, আমার প্রাণ চেতনার থেকে মুক্ত হয়ে একটা নিরপেক্ষতার অনুশীলনে আসবে। তখনই একমাত্র কিন্তু একটা ইটারনাল কনসাসনেস, আমরা যা কখনো কালের পরিবর্তন হয়, যুগের পরিবর্তন হবে, সভ্যতার পরিবর্তন হবে, কিন্তু তার যে সিডস অফ ট্রুথ সেটা কিন্তু আনচেঞ্জেবল। সেটা হয়তো ইন টোটো ভবিষ্যতে প্রযুক্ত হবে না, কিন্তু সেটা যে সত্য সেটা চিরকাল স্বীকৃত হবে। সেটা ব্যবহারিকভাবে ইন টোটো তাকে প্রয়োগ করা যাবে না, কিন্তু সেটা ভুল কখনো প্রমাণিত হবে না। দ্যাটস দ্য সিডস অফ ট্রুথ কনসাসনেস। এবং সেই জন্য দেখা যায় যে অবতার কল্প পুরুষদের, মহামানবদের যে শিক্ষা, তাদের যে অভিজ্ঞতা, সেইগুলো কিন্তু, সেগুলো নিয়ে কোনো ডিসপিউট নেই। ডিসপিউট আছে মনের স্তরে, যা কিছু সৃষ্টি হয়েছে, ফিলোসফিক্যাল ডিসপিউট আছে, ইজমের ডিসপিউট আছে, তার যে নানান রকম ব্যাখ্যা যখন হয়েছে, তার ডিসেন্ডেন্টরা যখন ব্যাখ্যা করেছে মন দিয়ে, তার মধ্যে ডিসপিউট আছে। কিন্তু যে স্তরে উঠলে পরে ডিসপিউট থাকে না, সেই স্তরে যারা উঠেছেন সেইখানে কিন্তু কোনো ডিসপিউট নেই। এবং সেই জায়গাটায় কিন্তু আমাদের একটা প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জার্নি। এই যে আমরা নানান গ্রুপ করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, আমাদের কিন্তু একটাই উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যটা যদি আমাদের গ্রুপে সবাই সচেতন না থাকি, তাহলে কিন্তু এগুলো পণ্ডশ্রম। পণ্ডশ্রমও বলবো না, একটা জীবন চলে যাবে, পরের জীবনে আবার শুরু হবে, তাহলে কিন্তু প্রচুর সময় চলে যাবে। যে আমরা যা কিছুই করছি সেটার একটাই মানে, দ্য গ্রোথ অফ কনসাসনেস, দ্য গ্রোথ অফ কনসাসনেস, দ্য গ্রোথ অফ ইন্ডিপেন্ডেন্ট কনসাসনেস টুয়ার্ডস ইউনিভার্সাল কনসাসনেস, দেন টু কসমিক কনসাসনেস। এবং সেইটার জন্যই আমাদের গান করা, আমাদের সংসার করা, আমাদের চাকরি বাকরি করা, আমাদের সেটা হচ্ছে তার প্রকাশের মাধ্যম। আর আমাদের খাওয়া, পড়া, অন্ন, এটা হচ্ছে যা সাপোর্ট সিস্টেম। এই জীবনটার যে সুন্দর একটা লক্ষ্য আছে কনস্ট্যান্ট গ্রোথের জন্য, তার সাপোর্ট সিস্টেম হচ্ছে এই অন্ন, বস্ত্র, বাসস্থান, তাছাড়া এর কোনো মূল্য নেই। তো আমরা যদি মনকে এইভাবে না দেখি, তাহলে কিন্তু আমরা কিন্তু মিসগাইডেড হয়ে যাব। আমরা কনস্ট্যান্ট কতগুলো সাজেশন, আমরা সবসময় আমরা গাইডেড বাই সাজেশন, এবং একসময় একটা সাজেশন নিয়ে চলছি, আরেক সময় একটা সাজেশন, আমরা খুব মিসগাইডেড হই, কনফ্লিক্ট অফ সাজেশনস হয়। সেই জন্য উচিত হচ্ছে শোনা, ডোন্ট কাম ইনটু কনক্লুশন, কোনো সিদ্ধান্তে আসবো না, শুনবো, ভিতরে রেখে দেবো। এবং আমার ভিতরে যে একটা মুক্ত চেতনা আছে, ইন্ডিপেন্ডেন্ট কনসাসনেস, সেখানে তার আলোটা তার মধ্যে ফেলার চেষ্টা করব, নিউট্রাল হয়ে, যেখানে কোনো প্রভাব নেই, সপক্ষেও নেই, বিপক্ষেও নেই। ফেলতে 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 একটা সময় বুঝতে পারবো, আমার চেতনা আমাকে বুঝিয়ে দেবে হোয়াট ইজ ট্রু, হোয়াট ইজ রং, হোয়াট ইজ ট্রু, হোয়াট ইজ রং। আবার এটাও বুঝিয়ে দেবে যে এক্ষুনি যেটা সত্য, সেটা এক্ষুনি এটাকে এক্সিকিউট করা সম্ভব নয়, অন্তত ট্রানজিটরি পদক্ষেপ হিসাবে, মধ্যপন্থা হিসাবে আমাকে আপাতত এই পন্থাটা নিতে হবে টু রিচ টু দ্য গোল। এক্ষুনি গোলে যাওয়ার মতো পারিপার্শ্বিক অবস্থা নেই,
সুতরাং আমাকে ট্রানজিটরি অবস্থা একটা নিতে হবে, সেই আলটিমেট টার্গেট হচ্ছে টু রিচ দ্যাট গোল। সেটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কনসিস্টেন্সি একমাত্র বুঝতে পারবে যে কোন ট্রানজিটারি পদক্ষেপটা এখন নিলে সেইটা আলটিমেট যে লক্ষ্য সেইটার দিকে সে কিন্তু নিরন্তর ভাবে যেতে পারে, সেটা কোনো ভুল পদক্ষেপ নয় তখন। সুতরাং ট্রানজিটারি স্টেপ গুলোও কিন্তু আমাদের নিতে হলে আমাদের কিন্তু মনকে নীরব করতে হবে, নিরপেক্ষ করতে হবে, শান্ত করতে হবে এবং রিয়াকশনলেস। সবচেয়ে বড় হচ্ছে কোনো একটা ঘটনায় আইদার খুব ফেভারেবল যদি হয় আমাদের মনের মতো, সেটা আমরা খুব ভীষণ আহ্লাদিত হই, আবার যদি আনফেভারেবল হয় ভীষণ ডিসগাস্টেড ফিল করি, খুব বিমর্ষ হই, খুব বিতৃষ্ণা বোধ করি। এই দুটোর থেকেই মুক্ত হতে হবে। In true sense of the term, mind proper, true mind, এই কোন রিয়াকশন নাইদার ফেভারেবল নন আনফেভারেবল, এই দুটোর থেকেই আমাদের রিয়াকশন থেকে মন একদম নিয়ন্ত্রণ। মন জাস্ট একটা আয়নার মতো সে দেখছে, তারপরে সেখান থেকে সে বুঝতে পারবে একটা সময় তার, এবং এইটা ডেভেলপ করতে করতে এমন একটা সময় আসবে ইনস্ট্যান্টলি সে বুঝতে পারবে। তার গ্রোথ অফ কনসিয়াসনেস হচ্ছে, তো তার টিউনিং অফ কনসিয়াসনেসটা হায়ার কনসিয়াসনেসের সাথে আস্তে আস্তে জুড়ে যাচ্ছে অটোমেটিক্যালি, এবং ডে বাই ডে এটা ডেভেলপ করবে। তখন ইনস্ট্যান্টলি ট্রু অর ব্যাড, গুড অর ব্যাড আমি বুঝতে পারবো, মানে এটা কাম্য কি এটা কাম্য না। সেটা দীর্ঘদিনের একটা পদ্ধতি, এবং সেটা এমনকি এটাও হয় মনের নীরবতার ফলে ইনস্ট্যান্ট আমাদের পাওয়ার অফ ইনটুইশন ডেভেলপ করে যায়। এবং পাওয়ার অফ ইনটুইশনটা কিন্তু উইদাউট এক্সপ্লানেশন। পাওয়ার অফ ইনটুইশনটা আমাকে কেউ যদি জিজ্ঞেস করে আছে এটা ভালো না মন্দ, আমার মধ্যে যদি ইনটুইশন ডেভেলপ করে থাকে, আমি ইনস্ট্যান্টলি বলে দিতে পারবো দিস ইজ নট রাইট ফর দ্য মোমেন্ট। আমাকে যদি কেউ বলে আপনি ব্যাখ্যা করুন, আমি বলবো ব্যাখ্যা করতে পারবো না, আমার ডাইরেক্ট সেন্স বলছে দিস ইজ নট রাইট, দিস ইজ নট রাইট, দিস ইজ নট রাইট। অ্যান্ড বিয়ন্ড লজিক, ইনটুইশন কোনো লজিকের ধার ধারে না। ইনটুইশন হচ্ছে ডাইরেক্ট নলেজ, এবং ইনটুইশনের সাথে সাইকিকের, আমরা সেটা আবার পরে আসবো, সাইকিক বলতে গেলে অনেক আমাদের জুড়ে যাবে। ইনটুইশনের সাথে সাইকিকের যোগ আছে। সাইকিক নলেজ এবং ইনটুইশন অলমোস্ট সিনোনিম। সাইকিক নলেজটা কনস্ট্যান্ট, সাধারণত মানুষের জীবনে, সাধারণত যোগীদের ক্ষেত্রে আলাদা, ইনটুইশনটা ফ্ল্যাশ করে সবসময়, সেটা কিন্তু কনস্ট্যান্টলি সে মানে তার ইনটুইশনের জায়গায় থাকে না। কিন্তু সাইকিক জেগে গেলে আমাদের যে অন্তঃপুরুষ বা অন্তঃচেতনা, তখন সেটা কনস্ট্যান্ট। সেটা আমরা পরে আসবো, সেটা একটা সুন্দর ইন্টারেস্টিং ডিসকাশন এবং কোর্স। আমরা তাহলে কি বুঝলাম? আমরা বুঝলাম যে মন বস্তু নিরপেক্ষ নয়, আমাদের মন নানান সংস্কারের, নানান প্রভাবের অধীন, নানান পরিবেশের অধীন, নানান সাজেশনের অধীন, আমার দেহ চেতনার অধীন, আমার প্রাণচেতনার অধীন। সুতরাং এই মনকে এই অধীনতা থেকে মুক্ত করতে হবে, এবং এই মনকেও অনুশীলন করতে হবে। এবং মনের অনুশীলনের সাথে সাথে করসপন্ডিংলি একই সাথে যদি দেহের অনুশীলন বা আমার আবেগ সত্তার অনুশীলন না হয়, শুদ্ধ মনের অনুশীলন হওয়া সত্ত্বেও একটা শুদ্ধ চিন্তা সে চিন্তাতেই থেকে যাবে, কিন্তু সেই চিন্তাটা যখন আমাকে বলা হবে তুমি এক্সিকিউট করো একটা কর্মসূচির মাধ্যমে, তখন কিন্তু আমার এক্সিকিউটিভ যে ফোর্স, আমার প্রাণসত্তা, আমার যে প্রাণ শক্তি, সে যদি প্রপারলি অনুশীলন তার না থাকে, সে যদি ট্রেন না হয়, সে কিন্তু আমাকে সাথ দেবে না। কেন? মানে ক্রিয়াশীল শক্তিটা কিন্তু আমার ভাইটাল ফোর্স, আর তার প্রাণসত্তা, তার রিফাইনমেন্ট হবে, রিফাইনমেন্ট হওয়ার পরে সে ফোর্সটা দেবে। ফোর্সটা তখন মন যেটাকে চিন্তা করেছে, তার যে ফরমেশন দিয়েছে, সেই ফরমেশনটাকে রূপ দেওয়ার আসল মালিকটা হচ্ছে ভাইটাল ফোর্স। তাহলে মনকে শুধু শুদ্ধ চিন্তা করলেই হবে না, অনেক পৃথিবীতে শুদ্ধ চিন্তা জন্ম নিয়েছে, আরো জন্ম নেবে, পৃথিবীটা আরো বহুদিন সাফার করবে। কারণ শুদ্ধ চিন্তা দিয়ে তো শুধু কিছু হবে না, যদি নলেজটা যদি অ্যাগ্রেসিভ না হয়। নলেজটা কখন অ্যাগ্রেসিভ? শ্রী অরবিন্দ এই অ্যাগ্রেসিভ নলেজের কথা বারবার বলেছেন ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান কালচার হিউম্যান সাইকেলে। তো অ্যাগ্রেসিভ নলেজটা কাকে বলছেন?
যে নলেজটা, যে জ্ঞানটা হয়েছে, যে সত্যের উপলব্ধি হয়েছে, সে প্রতিষ্ঠা করে দেখাতে পারে। যেমন পৃথিবীতে একটা সময় ভারতের সভ্যতা তখনই শ্রেষ্ঠত্ব লাভ করেছিল পৃথিবীতে, যখন সে অ্যাগ্রেসিভ ছিল, তার নলেজটা সে প্রতিষ্ঠা করে দেখিয়েছে, দেখো হোয়াট ইজ হোয়াট, এই হচ্ছে এই, এই হচ্ছে এই। তা না হলে সব তত্ত্বকথা। আমরা যে বলি না তত্ত্বকথায় চিড়ে বেজে না, সত্যি সত্যি তত্ত্বকথায় চিড়ে বেজে না। তত্ত্বটা প্রাণের মধ্যে, এক্সিকিউটিভ ফোর্সের মধ্যে না আসলে, সেখানে আবার শরীরকেও, আবার শরীরের প্রশ্ন আছে, করসপন্ডিং, সবই ইন্টাররিলেটেড, ইন্টারটুইন। শরীর যদি যথেষ্ট সক্ষম না হয়, স্ট্রং না হয়, শরীর সেইটাকে এক্সিকিউট করতে গেলে শরীরের যে সাহায্য লাগে, শরীরের যে মেকানিজম, হাত না হলে কাজ করবে না, চোখ না হলে সে দেখতে পাবে না, হ্যাঁ, পান না হলে সচল হবে না, সবটাই তো শরীর। সেই শরীর তো তাকে, শরীর তো একটা মাধ্যম এক্সিকিউশন করার জন্য। সেই শরীরটাও যদি ট্রেন না হয়, শরীর বলবে থাক না বাবা এখন। সেই জন্য অনেক মহত্তর পরিকল্পনা, প্রাণের শক্তি থাকলেও, প্রাণের ইচ্ছা থাকলেও, মনের ইচ্ছা থাকলেও শরীরের অসুবিধার জন্য হয় না। বা জোর করে যদি শরীরকে তখন আমি কাজে লাগাই, জোর করে করতেই হবে তোমাকে, কিন্তু শরীর যদি উপযুক্ত না হয়, শরীর ভেঙে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, শরীর অসুস্থ হয়ে যাবে। কারণ শরীর তো ট্রেন নয়, শর্ত সমাপ্ত নয়, শরীরের মধ্যে সেই ঋজুতা নেই। যে প্রাণ বলছে সে অনুযায়ী শরীর তার সাথে কোঅপারেশন করতে গেলে শরীরের মধ্যে সেই ঋজুতা, সেই শক্তি, সেই সামর্থ্য, সেই টেনাসিটি থাকতে হবে। তাহলে শরীরেরও ব্যালেন্স থাকা দরকার। সেই জন্য তো হারমোনি না হলেও শুধু মনের শুদ্ধতা দিয়ে আমরা জীবনে কোনো একটা জিনিসকে আমরা এস্টাবলিশ করতে পারবো না, প্রতিষ্ঠিত করতে পারবো না, প্রমাণও করতে পারবো না মানুষের কাছে। সুতরাং এই কোঅর্ডিনেশনটাও খুবই দরকার। ওই জন্য শ্রী অরবিন্দ বলছেন, অল প্রবলেমস অফ এক্সিস্টেন্স আর এসেনশিয়ালি দ্য প্রবলেমস অফ হারমোনি। জগতের যা কিছু সমস্যা, একটা আমি বারবারই একাধিক আলোচনায় বলি, কমনলি বলি, যে সমস্ত সমস্যা হচ্ছে আমাদের জীবনের সৌষম্য সাধনের সমস্যা, সংহতি সাধনের সমস্যা, প্রাণের সাথে মনের, মনের সাথে দেহের যুগপথ, এবং তার সাথে আমাদের যে অন্তর্যামী চৈত্য পুরুষ, তার কোঅর্ডিনেশন, তাকে ফোকাস করে পিভটাল পয়েন্ট রেখে সমস্ত কিছু কোঅর্ডিনেশন। না হলে এ একটা বলছে, ও একটা, তিনজনে সহমত না। মন একটা বলছে তো প্রাণ একটা বলছে, প্রাণ একটা বলছে দেহ, বা মন আর প্রাণ সহযোগিতা করলো তো দেহ সহযোগিতা করলো না, দেহ আর প্রাণ তো রাজি, তো মনের মধ্যে সেই চিন্তার স্বচ্ছতা নেই, মনটা সেটা এক্সিকিউট করতে পারলো না, এক্সপ্রেস করতে পারলো না। সুতরাং একদম মানে সাইমালটেনিয়াস, সমান্তরাল প্রগতি আমাদের চাই। শুধুমাত্র মনের হলেই হবে না। মন তো, মনের চেহারাটা আমরা বুঝবার চেষ্টা করলাম, কিন্তু সত্যি সত্যি যদি জীবনে আমরা চাই কোনো একটা জিনিসকে ব্যক্তিগত জীবনে, সমষ্টিগত জীবনে সেটাকে প্রতিষ্ঠা করতে, এক্সাম্পল করতে, তাহলে কিন্তু এই করসপন্ডিংলি একই সাথে বাকি তিনটে জিনিস, বাকি দুটো সত্তারও কিন্তু আমাদের ডেভেলপমেন্টে চাই। তার সাথে সাথে আমাদের আন্তঃসত্ত্বা, যেটাকে বলছেন সাইকিক বিং, যেটাকে উপন্যাসে বলা হচ্ছে অন্তর্যামী, সেগুলো আমরা আলাদা আলাদা করে বিশ্লেষণ করব। হ্যাঁ, তখন মনটা সাইকিসাইজড মাইন্ড হয়ে যাবে, শুধু ভাইটাল মাইন্ড, ফিজিক্যাল মাইন্ড নয়, সে এনলাইটেন ভাইটাল, এনলাইটেন ফিজিক্যাল মাইন্ড, তখন এনলাইটেন ফিজিক্যাল মাইন্ড, এনলাইটেন ভাইটাল মাইন্ড, তারপরে সাইকিসাইজড মাইন্ড। এগুলো খুব এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝা, প্রথমে যুক্তি দিয়ে, যতটা বুদ্ধি দিয়ে বোঝা, তারপরে এক্সাম্পল দিয়ে। তার জন্য আমাদের পরবর্তী আমরা আলোচনা আস্তে আস্তে আসবো, কিন্তু মোটামুটি এখন আমরা বুঝলাম যে মনের হচ্ছে এই আমাদের এখনকার বর্তমান অবস্থা, এবং এখান থেকে আমাদের বেরোতে হবে।